আয়ারল্যান্ডে আসার জন্য মনস্থির করলেন, ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়ে গেলেন, ভিসাও অ্যাপ্রুভ হয়ে গেল, আয়ারল্যান্ডের প্লেনে টিকিট কেটে আয়ারল্যান্ডে চলেও আসলেন। তারপর কি? তারপর কি কি আপনাকে করতে হবে আয়ারল্যান্ডে টিকে থাকার জন্য, এখানে চলাফেরা করার জন্য? একটা অপরিচিত দেশে এসে কোন কাজটা আগে করা উচিত এবং কোন কাজটা স্টেপ বাই স্টেপ করা উচিত, সেই সম্পর্কিত গাইডলাইন নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ারল্যান্ড বাংলা ইনফো। আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আয়ারল্যান্ডে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পর কোন কোন কাজগুলো তাকে সর্বপ্রথম করতে হবে সেই সম্পর্কিত সকল তথ্য আপনাদের প্রোভাইড করব। আমাকে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, আপু আপনার চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিওস পেয়েছি, কিন্তু এই বিষয়গুলো ভিডিও পাইনি যে আয়ারল্যান্ডে আমরা ল্যান্ড করার পর কি কি করতে পারি। তো এইটার ব্যাপারে আমি ভাবলাম যে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই না করে আপনাদের জন্য একটা ভিডিওস মেক করি, আর আজকে আমি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আয়ারল্যান্ডে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন থেকে আপনি আপনার বাসা খোঁজা শুরু করে দিবেন, কারণ আয়ারল্যান্ডে এই মুহূর্তে বাসার হাউজিং ক্রাইসিস চলছে, এটা আমরা কম বেশি সবাই জেনেছি ইতিমধ্যে। এবং এই ক্রাইসিসের কারণে কিন্তু দেখা যাবে যে আপনি যখন আয়ারল্যান্ডে পৌঁছে যাবেন তখন আপনার বাসার সংকট দেখা দিবে, আপনি কোথায় যাবেন, বাসা পাবেন না, এই ধরনের সমস্যায় পড়বেন। এই ধরনের সমস্যায় যেন আপনি না পড়েন সেই জন্য আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন থেকে আপনি বাসা দেখা শুরু করবেন। সাধারণত আমরা অথবা অন্যরা যারা রেন্ট খুঁজে থাকে, বাসা ভাড়া খুঁজে থাকে, তাদের জন্য কয়েকটা ওয়েবসাইট আছে, ওইগুলো আমি সবসময় রেফার করি যারা ফ্যামিলি আছে তাদেরকে, যে তারা যেন সেই সব জায়গাগুলোতে বাসা খুঁজে থাকে। বাট স্টুডেন্ট হিসাবে বা সিঙ্গেল মানুষ যদি আপনি এসে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো অন্যান্য ব্যাচেলারদের সাথে থাকলেই ভালো। এটার দুইটা সুবিধা, অন্যান্য বাঙালি মানুষের সাথে বা অন্যান্য মানুষের সাথে আসলে বাসা শেয়ার করে থাকা যায়, আপনাকে একা থাকতে হবে না, লোনলি ফিল হবে না, এবং সেই সাথে একজন স্টুডেন্ট হিসাবে প্রথম দিকে আপনি যতটা সঞ্চয় করতে পারবেন, যতটা আপনার ব্যয় কমাতে পারবেন ততটাই আপনার জন্য ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি একসাথে কয়েকজন মিলে থাকতে পারেন সেটা অনেক ভালো হয়। বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছে, সেখানে আপনি বাসার খোঁজ করতে পারেন, সেই সাথে ফেসবুক মার্কেটেও অনেকের রুম শেয়ারের অ্যাডভার্টাইজ করে থাকে, সেই জায়গা থেকেও আপনারা বাসায় দেখে আপনারা কথা বলে রাখতে পারেন। আরেকটা প্রশ্ন যেটা রিসেন্টলি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এয়ারপোর্ট থেকে নামার পর আমার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে আমি কিভাবে যাব। আয়ারল্যান্ডের এই ক্ষেত্রে আমি বলবো, আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যদি আপনি এসে নেমে থাকেন তাহলে এখান থেকে আপনার ডাবলিন এয়ারপোর্ট থেকে ডাবলিনের যে মেন শহর বা সিটি সেন্টার আছে সেটা প্রায় 40 থেকে 45 মিনিটের মতো গাড়িতে ড্রাইভ পরে। সেখান থেকে বাস এবং ট্রেন দুইটাই ডাবলিন সিটি সেন্টারে আসে, ডাবলিন এয়ারপোর্ট থেকে। বাট তারপর আমি বলবো, যেহেতু আপনি প্রথমবার ট্রাভেল করছেন এবং প্রথমবার আয়ারল্যান্ডে এসেছেন, সেই ক্ষেত্রে আমার কাছে বেস্ট একটা সাজেশন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ট্যাক্সি নিয়ে আপনি ডাবলিন এয়ারপোর্ট থেকে ডাবলিনে আপনার যে ডেস্টিনেশন আছে সেখানে চলে যাবেন, তাহলে সরাসরি আপনি বাসায় চলে যেতে পারবেন। আপনি যদি বাস বা ট্রেন নেন তাহলে কয়েকবার হয়তো আপনাকে নামতে এবং উঠতে হতে পারে আপনার গন্তব্যস্থলে বা আপনার বাসায় পৌঁছানোর জন্য। ট্যাক্সিতে গেলে যেটা সুবিধা হবে যে প্রথমবার আপনার জন্য ট্রাভেলিংটা অনেক ইজি হবে, ব্যাগ লাগেজেস এভরিথিং নিয়ে, এবং আপনি যেহেতু মাত্র নতুন এসেছেন, ইট উইল বি আ ওভারওয়েলমিং সিচুয়েশন ফর ইউ। সো আপনি মোবাইল অন করে এয়ারপোর্টের ওয়াইফাই সাথে কানেক্ট করে জাস্ট গুগল ম্যাপে গিয়ে আপনার ডেস্টিনেশনের যে অ্যাড্রেসটা আছে সেটা পূরণ করবেন, সেই অ্যাপের মাধ্যমে আপনি ট্যাক্সি বুক করে সেই ডেস্টিনেশনে যেতে পারেন। ওয়েল, আয়ারল্যান্ডের ট্যাক্সি ফেয়ার একটু কস্টলি, বাট ইউ ক্যান, লাইক, ফর দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আপনি ক্যাশে অথবা কার্ড দিয়েও ট্যাপ করে বা গুগল পে এর মাধ্যমে আপনি ট্যাক্সি ড্রাইভারকে পে করে দিতে পারবেন। এই দুইটা গেল বাসা এবং ট্রাভেলিং সম্পর্কিত দুইটা তথ্য, বেসিক তথ্য, যেগুলো আসলে আগে থেকে আপনাকে একটু চিন্তা করে রাখা দরকার। প্রথম যেই কাজটা সেটা হচ্ছে ইমিগ্রেশন অফিসারকে ফেস করা। আমাকে অনেকে প্রশ্ন করেন আয়ারল্যান্ডে অ্যারাইভ করার পর ডাবলিন এয়ারপোর্টে পোর্টে কি ধরনের প্রশ্ন করতে পারে ইমিগ্রেশন অফিসার। ওয়েল, এই প্রশ্নগুলো সবাই কম বেশি ফেস করে যারা কিনা অন্যান্য দেশের, ইভেন অন্যান্য ভিসা নিয়েও আসে। মেইন একটা প্রশ্ন আপনাকে অবশ্যই করবে, সেটা হচ্ছে আপনি আয়ারল্যান্ডে কেন এসেছেন। আপনার কাছে যতই স্টুডেন্ট ভিসা থাকুক না কেন, তারা এই প্রশ্নগুলো অবশ্যই করবে এবং তারা চেক করবে যে আপনি প্রপারলি অ্যান্সার গুলো দিতে পারছেন কিনা। ঘাবড়ানোর কিছুই নেই, অফিসাররা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো। আপনি জাস্ট আপনার মতো করে সুন্দর করে উত্তর দিয়ে দিবেন। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি আয়ারল্যান্ড এসেছেন কেন, আপনি বলবেন যে আমি এখানে স্টুডেন্ট ভিসাতে এসেছি। আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ইউনিভার্সিটিতে এসেছেন, তখন আপনি ইউনিভার্সিটির নাম বলবেন। তখন আপনার কাছে অফার লেটার দেখতে চাইতে পারে, অফার লেটার সহ কয়েকটা কাগজপত্র আছে, আমি একটু পরে সেটার লিস্টটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা কাগজপত্র আপনাকে ইমিগ্রেশন অফিসার আছে, ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হবে।
তারপর হয়তো সে প্রশ্ন করবে আপনি কোন অ্যাড্রেসে যাবেন, সেই অ্যাড্রেসটা আপনাকে বলতে হতে পারে, সো অ্যাড্রেসটা আগে একটু মুখস্থ করে নিয়েন বা জানাশোনা থাকতে পারে। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সেই অ্যাড্রেসে আপনার সাথে কে থাকে বা আপনার চেনা জানা কেউ আছে কিনা। তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার চেনা জানা বা ফ্রেন্ড বা এরকম কোন এক পরিচিত আমার দেশি লোক আছে। এরকম কয়েকটা বেসিক প্রশ্ন করবে এবং তারপর আসলে এর থেকে বেশি টাফ কোনো কোয়েশ্চেন আসলে করে না, আনলেস তারা আপনাকে কোনো কিছুর জন্য সন্দেহ না করলে। সো সন্দেহবাতিক কোনো অ্যান্সার দিবেন না এবং সন্দেহজনক কোনো কিছু নিজের সাথে করে ক্যারি করবেন না, লাইক নাইফ, কোনো হার্মফুল অবজেক্ট, কোনো ওয়েপনাইজ টাইপ কোনো কিছু, কোনো পেন। লাইক ফার্স্ট টাইম স্টুডেন্টদের জন্য আমি বলবো আপনি যতটা ক্লিয়ার করে আসতে পারেন, জাস্ট একটা ব্যাকপ্যাক নিবেন এবং ব্যাকপ্যাকের মধ্যে আপনার যত ডকুমেন্টস গুলো আছে, কাগজপত্র গুলো আছে, যেগুলোর লিস্ট আমি একটু পরেই বলছি, সেই সব কাগজপত্রগুলো ওটার ভেতরে রেখে দিবেন। ইমিগ্রেশন অফিসারদের কাছে যাওয়ার আগে আপনি অবশ্যই চেক করে নিবেন আপনার কাছে কয়েকটা পেপারস ঠিক মতো আছে কিনা। প্রথমত আপনার পাসপোর্ট, আপনার পাসপোর্ট রিলেটেড ভিসার যত ডকুমেন্টস গুলো আছে, লাইক আপনার ভিসা যে অ্যাপ্রুভ হয়েছে, আপনার স্টুডেন্ট ভিসার অ্যাপ্রুভাল যে লেটার আছে সেটা, আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের যে অ্যাকসেপ্টেন্স লেটার আছে সেটা লাগবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স দেখাতে হবে, আপনার যদি কোনো স্কলারশিপ লেটার থেকে থাকে সেটা দেখাতে হবে, আপনি যে টিউশন ফিস পেইড করেছেন সেটা দেখাতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার যে প্রাইভেট মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স আছে সেটার মধ্যে দেখাতে হবে মিনিমাম অফ 25,000 ইউরোর একটা হেলথ কভারেজ আপনার আছে, যে আপনার আইরিশ হসপিটালগুলোতে গেলে এই অ্যামাউন্টের মিনিমাম যেন এই ইন্স্যুরেন্সটা কভার করে থাকে। এইসব ডকুমেন্টস গুলাই মূলত ইমিগ্রেশন অফিসাররা দেখতে চায় এবং এগুলো সম্পর্কিত প্রশ্নই আপনাকে করবে। সো না ঘাবড়ে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনি যদি পেপারগুলো দেখিয়ে দেন, তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ইমিগ্রেশন চেক কমপ্লিট হয়ে যাবে। এইসব কাগজপত্রগুলো দেখানোর পর ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে একটা স্ট্যাম্প দিবে। এটা 1 মাস বা 3 মাসের সময় মেয়াদি একটা স্ট্যাম্প দিয়ে থাকে। সেই সময়ের মধ্যে আপনার আইআরপি কার্ড করতে হবে এবং বাকি যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। তারপর আপনার এয়ারপোর্টের কাজ শেষ হয়ে যাবে। আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে সুন্দর করে একটা ট্যাক্সি বুক করে আপনার রেসিডেন্সে চলে আসবেন এবং তারপর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইআরপি কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আপনার যে নিকটস্থ আইরিশ ইমিগ্রেশন অফিস আছে সেখানে গিয়ে আপনাকে একটা লিস্ট ওরা দিবে বা বলে দিবে যে এই ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন পড়বে আইআরপি কার্ড করার ক্ষেত্রে। সেখানে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। ডকুমেন্টস গুলো সাবমিট করার পর কিছুদিনের মধ্যে আপনার আইআরপি কার্ড আপনার রেসিডেন্টে চলে আসবে। আইআরপি কার্ড করার জন্য আপনার যেই ডকুমেন্টস গুলোর প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, আপনার ভিসা, ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড, একটা লেটার যেটা একটা লেখা থাকবে লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, মানে আপনার যে ইউনিভার্সিটি বা কলেজ আছে সেখানে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা আছে বা আপনি যে এখানে আসলে কোর্সটা করছেন সেটার একটা লেটার লাগবে, প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, প্রুফ অফ দ্য ফিস পেইড টু ইউর প্রেফার্ড হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট, আপনি যে পে করেছেন আপনার ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিকে সেটার প্রুফ লাগবে, এবং ফাইন্যান্সিয়াল এভিডেন্স, স্পন্সর লেটার অর আইরিশ ব্যাংক স্টেটমেন্ট। আপনি এমনিতেও আয়ারল্যান্ডে ভিসা অ্যাপ্লাই এর সময় আপনার স্পন্সর লেটার সাথেই থাকবে, সো ইট শুডন্ট বি আ প্রবলেম ফর দ্যাট। এবং একটা রেজিস্ট্রেশন ফি লাগবে 300 ইউরো। এবং ইমিগ্রেশন অফিসার সেখানেও আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, লাইক আপনি আয়ারল্যান্ডে কেন এসেছেন, এখানে কোথায় পড়াশোনা করছেন, আপনার এখানে পড়াশোনা করার প্রুফ কি, আপনি কি পে করেছেন কিনা, আপনাকে স্পন্সর করছে কে, ব্লা ব্লা এক্সেট্রা, এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে। সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলে হচ্ছে আপনি রেজিস্টার্ড হয়ে যাবেন এবং 10 to 15 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি আপনার কার্ডটা পেয়ে যাবেন। এই আইআরপি কার্ডের মাধ্যমে আসলে বোঝা যাবে যে আপনি কে, আপনি আয়ারল্যান্ডে কোন স্ট্যাম্পে আছেন, এবং আপনার যখনই আপনি যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, কোথাও যদি আপনাকে আপনার কোনো লাইক সরকারি কোনো ডকুমেন্টস বা আইডি দেখাতে হয়, তাহলে এই আইডিটা দেখালেই আপনি আপনার যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবেন। তারপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা। একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রুফ অফ নেম, প্রুফ অফ অ্যাড্রেস, দি অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম দি ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের জন্য বা কোন ব্যাংক ভালো হবে এই ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন। ওয়েল, আয়ারল্যান্ডে আসলে ব্যাংকই অনেক কম, তো এটার মধ্যে আমার কাছে এবং আমি রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি এবং অন্যান্য ভাইয়াদের জিজ্ঞেস করে বা আপনাদের জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি, এআইবি ব্যাংকটা হচ্ছে বেস্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ফর স্টুডেন্ট। সো আপনি ব্যাংকে এই সব কাগজপত্রগুলো নিয়ে ওদের সাথে কথা বলে খুব ইজিলি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। তারপর আপনার যে কাজটা করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে একটা জব খোঁজা। জব খোঁজার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন স্টুডেন্টদের জব কোথায় খুঁজে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম যেটা সেটা হচ্ছে 20 ঘন্টার যে কাজ আপনি করতে পারবেন উইকলি, সেটা আমার জন্য, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলবো বেস্ট হচ্ছে কোনো সুপার স্টোর গুলাতে জব করলে। এই জব গুলা কোয়াইট
ইজি টু ডু, এবং আমার কাছে মনে হয় অনেক ফ্লেক্সিবল। সেই সাথে বিভিন্ন রেস্টুরেন্ট লাইক কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং এই ধরনের যে রেস্টুরেন্ট গুলো আছে এখানেও স্টুডেন্টরা অনেক বেশি কাজ করে। তো ওখানে কাজ করলেও ইটস আ গুড পেইড স্যালারি জব, এবং সেই সাথে কিছুটা ফ্লেক্সিবিলিটিও থাকে ওদের শিফট সুইচের ক্ষেত্রে, বিকজ এই জবগুলো আসলে ডিজাইন, মোস্ট অফ দ্য জবে আমি দেখলাম ডিজাইন করা হচ্ছে স্টুডেন্ট যারা তাদের তারা করার জন্য। সো আপনি যদি ওইসব জায়গাগুলোতে জব খুঁজতে থাকতে পারেন, এবং সেই ক্ষেত্রে বেস্ট কয়েকটা ওয়েবসাইট হচ্ছে indeed.ai, irishjobs.ai, myjobs.ai ধরনের কয়েকটা ওয়েবসাইট আছে। গুগলে গিয়ে জবস ওয়েবসাইট আয়ারল্যান্ড লিখলে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন, কয়েকটা রেজাল্ট পেয়ে যাবেন, এবং সেগুলোর মধ্যে থেকে আপনি যে ধরনের জব লাইক পার্ট টাইম জব লিখে যদি আপনি সার্চ করেন সেখানে আপনি অনেক ধরনের রেজাল্ট পেয়ে যাবেন যে কি কি জব আয়ারল্যান্ডে অ্যাভেলেবেল আছে স্টুডেন্টদের করার জন্য। সেই সাথে অনেকেই জিজ্ঞেস করে ২০ ঘন্টা কাজ করে কি আসলে চলা সম্ভব কিনা? ওয়েল ২০ ঘন্টা কাজ করে চলা সম্ভব না, ইটস ট্রু। সেই জন্য স্টুডেন্টরা অনেক সময় হ্যান্ড ক্যাশে কাজ করে। এক্ষেত্রে যেমন ডেলিভারিও করতে পারে স্টুডেন্টরা, ডেলিভারি কাজ করতে পারে, ওইটা হ্যান্ড ক্যাশে কাজ হয়ে থাকে। সেই সাথে বিভিন্ন রেস্টুরেন্টে আরো এক্সট্রা কিছু কাজ করে থাকে যেগুলো আসলে হ্যান্ডে আপনাকে পে করা হবে। এটা কোনো ট্যাক্স কাটে না, ট্যাক্স থাকে না, এবং এটার কোনো পে স্লিপও আপনি পাবেন না। তো ওইটাকে আসলে হ্যান্ড ক্যাশের কাজ বলা হয়ে থাকে, এবং এটা একটা এক্সট্রা ইনকাম হয় এখানে সার্ভাইভ করার জন্য। তারপর আমার মনে হয় লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কমিউনিটিতে পরিচিত হওয়া। আপনার আশেপাশে যারা আছে, কমিউনিটি পিপল আছে, তাদের সাথে আপনি পরিচিত হওয়ার চেষ্টা করবেন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু গ্রো ইউর ওন পোর্টফোলিও ইন দিস কমিউনিটি, কারণ এখানে নেক্সট কয়েকটা বছর বা হতে পারে সারা বছরের জন্যই আপনি থেকে যাবেন। তো আপনি চেষ্টা করবেন আশেপাশে যারা আছে তাদের থেকে যতটুকু পরিমাণে সম্ভব ইনফরমেশন নেয়া, তাদের থেকে যতটুকু পরিমাণে সম্ভব হেল্প নেয়া। এবং আয়ারল্যান্ড ইজ এ রিয়েলি বিউটিফুল কান্ট্রি, এবং আইরিশ পিপলরা অনেক ফ্রেন্ডলি। এখানে অনেক বাংলাদেশি আছে যারাও নতুন যে স্টুডেন্টস এসছে বা আসবে তাদেরকে ওয়েলকাম করার জন্য eagerly waiting as me. সো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করবে এবং আপনাদেরকে একটা আইডিয়া দিবে যে আয়ারল্যান্ড আসার পর মানে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার কি কি স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে, এবং কিভাবে কোন কাজটা কোনটার পর আপনার করা জরুরি। ভিডিওটা যদি আপনাদের উপকারী এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।